অন্বেষা যারা শুনছেন তাদের সবাইকে স্বাগত জানাই। আজকে 1 অগাস্ট। এই দিনটি অনেকের কাছে অনেক কারণে হয়তো গুরুত্বপূর্ণ। সব কারণ আমরা যে জানবো এমন নয়, কিন্তু আমাদের কাছে, বিজ্ঞান বিভাগের কাছে এটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ একজন প্রকৃতি বিজ্ঞানীর জন্মদিন হিসেবে। আপনারা সবাই জানেন গোপালচন্দ্র ভট্টাচার্যের নাম। আপনাদের মধ্যে অনেকেই হয়তো তার যেসব লেখা তার কিছু কিছু পাঠ করেছেন। হয়তো বাংলার কীটপতঙ্গ বইটি আপনাদের অনেকের সংগ্রহে আছে। তো সেই মানুষটিকে আমরা প্রত্যেক বছর স্মরণ করতে চাই, শুধুমাত্র তার নামটা উচ্চারণ করার জন্য নয়। ঠিক আমরা স্মরণ করতে চাই তার কথা বলার মাধ্যমে আমাদের জীববৈচিত্র্যকে আরেকবার আলোচনার গণ্ডিতে আনতে, আরও একবার বুঝতে যে সত্যি সত্যি যত দিন যাচ্ছে কতটা জীববৈচিত্র্য আমরা ধরে রাখতে পারছি, কতটা হারিয়ে যাচ্ছে। তো এইসব নিয়ে আলোচনা করতে গেলে আমাদের একজন বিশেষজ্ঞের দরকার হয়, যে মানুষটি এই বিষয়ে হাতে কলমে কাজ করেছেন, পর্যবেক্ষণ করেছেন, দেখেছেন, অনেকের সঙ্গে যাকে বলে একই অভিযানে থেকেছেন এই ব্যাপারগুলো আবিষ্কার করার ক্ষেত্রে, যে কতটা প্রজাতির থাকছে, কতটা নষ্ট হচ্ছে। তেমনই একজন প্রবীণ মানুষ, তিনি অধ্যাপক ভবানী শঙ্কর জোয়ারদার। এর আগেও কয়েকবার বিজ্ঞানের অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করেছেন, আমাদের ডাকে সাড়া দিয়েছেন। আজকে আবার তাকে আমরা স্টুডিওতে পেয়েছি। কথা প্রসঙ্গে আমরা জানতে চাইব গোপালচন্দ্র সম্পর্কে, কথা প্রসঙ্গে আমরা জানতে চাইব জীববৈচিত্র্যের বিস্তার, তার ধ্বংস, যদি সম্ভব হয় পুনর্নির্মাণের কোনো জায়গা থেকে থাকে সেসব সম্পর্কে। অধ্যাপক জোয়ারদারকে স্বাগত জানাই। তবে এটুকু বলে রাখি শ্রোতা বন্ধুদের, পরিচয়ের যাকে বলে একটা অ্যাডভান্টেজ নিয়ে আমরা ভবানীদা বলে সম্বোধন করব। তো ভবানীদা, এই যে গোপালচন্দ্র ভট্টাচার্যের জন্মদিন উদযাপন, এটা আপনার কাছে কিভাবে আসে? মানে আপনি কিভাবে দেখেন এটাকে? আপনার কাছে কি অর্থ বহন করে? আমরা এই দিনটিকে বিগত কয়েক বছর ধরে বিভিন্নভাবে অনুষ্ঠানের মাধ্যমে পালন করছি, এই কারণেই যে প্রকৃতি পাঠ, যেটা আজকে জীববৈচিত্র্য রক্ষার ক্ষেত্রে খুব জরুরি, সেই কাজটা এককভাবে উনি প্রথম শুরু করেছিলেন। এবং এমন সময় শুরু করেছিলেন যে সময়কালটায় ফর্মাল বিশ্ববিদ্যালয়ের আঙিনা বা তার ল্যাবরেটরি, তার বাইরে যে বিজ্ঞান অনুসন্ধান হতে পারে এবং সেটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছতে পারে, সেটা আমাদের উনি প্রথম দেখিয়েছেন। সেই জন্য উনি আমাদের কাছে এই ক্ষেত্রে প্রেরণাদাতা। এবং আমরা মনে করি যে আমরা আরও বেশি বেশি করে ওনার যে প্রবন্ধগুলো, সেগুলো আমাদের পড়লে আরও বেশি আমরা উৎসাহিত হব যে এই রকম চোখ খোলা রেখে প্রকৃতির মধ্যে প্রবেশ করে যদি একটু পর্যবেক্ষণ করে লিপিবদ্ধ করা যায়, নোট নেওয়া যায়, তাহলে সেটা খুব উঁচু দরের একটা শুধু প্রবন্ধ নয়, সেটা অন্য মানুষ যারা পড়বেন তারা খুব উৎসাহিত হবেন। গোপালচন্দ্র ভট্টাচার্যের কথা বলতে গেলে বারবার পর্যবেক্ষণে আমাদের ফিরে যেতে হয়, কিন্তু একই সঙ্গে এটাও সত্যি অস্বীকার করে লাভ নেই যে আজকে পর্যবেক্ষণ করার মতো বৈচিত্র্য ভীষণ কমে যাচ্ছে। এই কথা বলার যথেষ্ট কারণ আছে। আমরা কিছুদিন আগে যে বায়োডাইভার্সিটি একটা রেজিস্টার তৈরি করার চেষ্টা করেছি সারা দেশ জুড়ে, অধ্যাপক মাধব গ্যাডগিলের প্রেরণায়, সেটাও প্রমাণ দিচ্ছে যে কিভাবে জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে। আমরা বোধহয় এত খোঁজ না নিয়েও চারপাশে একবার তাকিয়েই বলে দিতে পারি যে হারে আমাদের বিভিন্ন জায়গায় বহুতল উঠছে, যেভাবে ইট কাঠ পাথরের নির্মাণ তৈরি হচ্ছে, তাতে এটা যাওয়াই স্বাভাবিক। তবু যেহেতু আমরা পৃথিবীটাকে সুস্থ রাখতে চাই, দেখতে চাই, তাই আপনার কাছে জিজ্ঞাসা যে ইদানিংকালে লক্ষণীয়ভাবে জীববৈচিত্র্য হ্রাস পেয়েছে এমন কি কি ঘটনা আছে? আপনি বলবেন হয়তো যে সারা পৃথিবীতেই আছে, আলাদা করে বলার কি আছে। তবু এই অনুষ্ঠানের পরিসরে আমরা যদি একটু তুলে আনতে পারি। আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ কথা বলি, সেটা হলো যে আমাদের
উত্তরবঙ্গের যে দুটি অঞ্চল আছে, তরাই এবং ডুয়ার্স মালভূমি, এই দুটি অঞ্চল কিন্তু পৃথিবীর যে প্রায় 30টার উপর বায়োডাইভার্সিটি হটস্পট চিহ্নিত করা হয়েছে তার মধ্যে একটি। এবং আমাদের ভারতবর্ষে যে দুটি অঞ্চল বায়োডাইভার্সিটি হটস্পট হিসেবে চিহ্নিত, এই উত্তর পূর্ব যে হিমালয়ের অঞ্চল, যার মধ্যে তরাই ডুয়ার্স পড়ছে, আর হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালা, এই দুটো হচ্ছে আমাদের বায়োডাইভার্সিটি হটস্পট। এই তরাই এবং ডুয়ার্সে জীববৈচিত্র্য খুব বিপদের সম্মুখীন। আমরা সামগ্রিকভাবে জীববৈচিত্র্য বলতে উদ্ভিদ প্রাণীর যে একটা জায়গাতে তাদের অবস্থান এবং তার সঙ্গে সেই যে এলাকা, পরিবেশগত যে এলাকা, আমরা ইংরেজিতে হ্যাবিটেট শব্দটা ব্যবহার করে থাকি, বাংলায় আবাসস্থল বলি, আবাসভূমি বলি, এইটা মিলেই হচ্ছে জীববৈচিত্র্য। মানে হ্যাবিটেট বাদ দিয়ে শুধু প্রজাতি এবং উদ্ভিদ বা প্রাণী প্রজাতির কল্পনা আমরা নিশ্চয়ই করতে পারি না। পরিবেশ বাদ দিয়ে প্রাণী হয় না। সেই জন্যে সেটা আজকে খুব বিপদের মুখে। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, যে আমাদের যে ডুয়ার্স অঞ্চলে ব্রিটিশ আমলের যে যোগাযোগ ব্যবস্থা ছিল, সেটা হচ্ছে ওই রেলওয়ে, সেটা হচ্ছে মিটার গেজ রেলওয়ে। মিটার গেজ রেলওয়ের তারাও চা বাগানের মধ্যে দিয়ে এবং কিছুটা অরণ্যের মধ্যে দিয়ে তারা যেত, কিন্তু তাদের যে গতি এবং তাদের যা ফ্রিকোয়েন্সি ছিল, তাতে ওই অঞ্চলে যারা বড় প্রাণী, বিশেষ করে হাতির কথাই আমরা বলতে পারি, যারা বিভিন্ন অঞ্চলে ঘোরাফেরা করে, বা আমরা মাংসাশী প্রাণী হিসেবে চিতাবাঘ, বাঘের কথা বলতে পারি, তারাও অনেক অঞ্চল ধরে ঘোরাঘুরি করে। 50-60 কিলোমিটার তাদের এক একটা আমরা বলি টেরিটোরিয়াল জোন। তারা ওই প্রথম যখন ব্রিটিশ রেলওয়ে তৈরি করে, মিটার গেজ রেলওয়ে, তখন কিছু প্রবলেম হয়েছিল। সেটা খুব একটা লিপিবদ্ধ আমাদের সামনে আসেনি, হয়তো আর্কাইভস খুলে পাওয়া যেতে পারে, কারণ তখন অ্যানিম্যাল ডেথও রেকর্ডেড হতো, জঙ্গলের অ্যানিম্যাল ডেথ। কিন্তু তা সত্ত্বেও যে প্রাণীরা ওই অঞ্চলে ঘোরাফেরা করত, তারা কিন্তু মানিয়ে নিয়েছিল মিটার গেজের যে গতি, এবং তখন যে অপরিসর, যে এখনকার মতো ন্যাশনাল হাইওয়ে ছিল না, 6 লেন 4 লেন ন্যাশনাল হাইওয়ে ছিল না, সেখান দিয়ে যে যান চলাচল হতো, তার সঙ্গে কিছুটা তারা পরিচিত হয়ে গিয়েছিল। সেই জন্য ওই আমলে রেল লাইনের ওপর হাতির মৃত্যু বা আরও অন্যান্য অ্যানিম্যালের মৃত্যু এর সংখ্যা খুব কম ছিল। কিন্তু সম্প্রতি মিটার গেজটা ব্রড গেজ হয়ে গেছে, এবং যে গতি হয়েছে সেই গতি তারা অনুসরণ করতে পারছে না। মানে একটা হাতি যখন সে রেল লাইন একটা ক্রস করছে, সে জানে যেখান দিয়ে রেল যাতায়াত করে, বা দূরে একটা শব্দও পেল, সে ভাবলো আমি পার হয়ে যাব। যেমন মিটার গেজ যেহেতু উঁচু নিচু ছিল, মালভূমি এলাকা, স্পিড নিতে একটু সময় নিত, কিন্তু এখন সেটা সম্ভব হচ্ছে না, হিসেবে মিলছে না। ফলে এটা একটা খুব বড় সমস্যা হয়ে গেছে এই বিভিন্ন প্রাণীদের। কেননা হাতি তো আর, তার কাছে তো কোনো এরকম কোনো একটা প্রামাণ্য কিছু নেই যে এইখান দিয়ে ট্রেন যাবে, এটা ট্রেনের রাস্তা, এখান দিয়ে মানুষ যাবে। সে জানে তার পূর্বপুরুষরা তারা এইখানেই তারা ঘোরাফেরা করেছে। আমরা যেটাকে করিডোর কথা বলি আর কি, সেই করিডোর খুব বিপন্ন। এটা একটা গেল রেলওয়ে ব্যবস্থা। দ্বিতীয় হচ্ছে যে হাতির করিডোরের ক্ষেত্রে বলছি, কারণ হাতিদের একটা ভুটানের, বিশেষ করে হাতিরা, তারা সিকিম, ভুটান হয়ে, ডুয়ার্স হয়ে, তরাই হয়ে তারা নেপালে ঢুকতো, আবার নেপাল থেকে তারা একটা সময় তারা এখানে আসতো। যেমন আমরা বাঁকুড়ায় যদি যাই, দেখা যায় যে দলমা পাহাড়ের হাতিরা জয়পুরের জঙ্গলে আসতো, কিন্তু তারা আবার ফিরে যেত। এখন আবার মাঝে মাঝে ফিরে যাচ্ছে না, থেকে যাচ্ছে। তো এই যে উত্তরবঙ্গের এই যে হাতির যে চলাচলের রাস্তা, সেই রাস্তায় প্রচুর পরিকাঠামো তৈরি হয়ে গেছে, মানুষের বাড়ি তৈরি হয়ে গেছে, রাস্তা তৈরি হয়ে গেছে, ছোটোখাটো কারখানা তৈরি হয়ে গেছে। ফলে হাতি এখন বিভ্রান্ত। যে দলটা অভিপ্রায়ণ করছে, মানে ভুটান থেকে, সিকিম থেকে নেপালের দিকে যাচ্ছে,
ডুয়ার্স মালভূমি হয়ে তারা পথভ্রষ্ট হচ্ছে এবং তারা মানুষের সঙ্গে তাদের একটা সংঘর্ষ হচ্ছে, এবং সেই পরিণতি আপনারা আজকাল সবসময়তেই গণমাধ্যমে দেখতে পান। ফলে আমি এটা একটা উত্তরবঙ্গের উদাহরণ হিসেবে বললাম। ঠিক। শ্রোতা বন্ধুরা, আমরা রয়েছি অন্বেষায়। অন্বেষায় এই সাক্ষাৎকার নিয়েই থাকবো। মাঝখানে শুনে নিই বিজ্ঞানের টুকরো খবর। মানুষের শরীরে কিছু কোষ বা সেল আছে যেগুলো বিশেষ কোনো প্রভাবকের উপস্থিতিতে যে কোনো ধরনের কোষ তৈরি করতে পারে। এই কোষগুলোই স্টেম সেল। চিকিৎসা শাস্ত্রে স্টেম সেল থেরাপির মাধ্যমে মানুষের অনেক অসুখ সারানো যায়। এদিকে মানুষের আদরের পোষ্যদের চিকিৎসা ব্যবস্থার উন্নতি হলেও এখনও পর্যন্ত তাদের অনেক অসুখই সারানো যায় না, কারণ মানুষের মতো কুকুর বেড়ালদের স্টেম সেল থেরাপি করা এতদিন সম্ভব ছিল না। সম্প্রতি ওসাকা মেট্রোপলিটন ইউনিভার্সিটির বিজ্ঞানীরা কুকুর বেড়ালদের স্টেম সেল তৈরি করতে সক্ষম হয়েছেন। এতে তাদের শরীরে কোনো ক্ষতও হয় না, ব্যথাও লাগে না, কারণ বিজ্ঞানীরা কুকুর বেড়ালদের মূত্র থেকে এই স্টেম সেল তৈরি করতে পেরেছেন। তাদের মতে এই আবিষ্কারের ফলে এদের বেশ কিছু প্রাণঘাতী অসুখ সারিয়ে তোলা সম্ভব হবে। এই বিষয়ে আরও গবেষণা চলছে। স্টেম সেল রিপোর্টস জার্নালের সাম্প্রতিকতম সংখ্যায় এই তথ্য জানা গেছে। বিজ্ঞানের টুকরো খবর শুনলেন। আমরা ফিরে আসি আমাদের সাক্ষাৎকারে, যেখানে আমাদের অতিথি প্রাণীবিজ্ঞানী অধ্যাপক ভবানী শঙ্কর জোয়ারদার, যিনি আমাদের এখানে আগেও আলোচনা করেছেন তার বিষয় নিয়ে। আজকে গোপালচন্দ্র ভট্টাচার্যের জন্মদিনে তাকে আমরা অনুরোধ করেছিলাম জীববৈচিত্র্যের রক্ষা, জীববৈচিত্র্য বিনাশ, এগুলো নিয়ে যদি তিনি কিছু বলেন। তো তিনি কিছু উদাহরণ দিয়েছেন। তো আমরা বৃহৎ থেকে অতি ক্ষুদ্রে আসতে পারি। যদি প্রাণীর কথাই বলি, অতি ক্ষুদ্র যারা পরিবেশটাকে গঠন করে, অতি ছোট পোকা ইত্যাদি, যেগুলো একটা নির্দিষ্ট ধরনের ঘাস বা একটা নির্দিষ্ট ধরনের ছোট গাছ না থাকলে থাকবেই না তারা। আবার তারা না থাকলে ধীরে 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 গাছপালার যে প্যাটার্ন সেটা পাল্টে যাবে। বড় প্রাণীরাও কোনো না কোনোভাবে তাতে বিপন্ন হবে। সেটাও তো ঘটছে। যেহেতু গোপালচন্দ্র ভট্টাচার্যের কথা বলতে গেলে সেই আতস কাজ দিয়ে শুয়ে পড়ে পোকা নিরীক্ষণ করার অসামান্য কাজগুলোর কথা আমাদের মনে পড়ে, বা যেভাবে তার লেখা থেকে পড়েছি সেটা মনে পড়ে। কাঁচপোকার গল্প। এই ব্যাপারটা এসে পড়ে যে আমরা এই অতি ক্ষুদ্রের জগৎটাকে কতটা হারাচ্ছি। হ্যাঁ, এটা ভীষণ গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে আমরা একটু গ্রামের দিকে যদি যাই, আজ থেকে 50 বছর আগে আমার হুগলি জেলার গ্রামের পরিক্রম করার অভিজ্ঞতা আছে। ওখানে যখন এক একটা গ্রামে গেছি, সেই গ্রামে যাওয়ার আমাদের উদ্দেশ্য ছিল জীববৈচিত্র্য নথি তৈরি করা। সেই হিসেবে সেই গ্রামগুলো আমরা ঘুরতাম বা গ্রামে থাকতামও আমরা। তো সেখানে আমরা যখন একটা গ্রাম পরিক্রমা করছি, খুব কম হলেও একটা গ্রামে 30টা থেকে 35টা পুকুর, ছোট বড় মিলিয়ে, ডোবার কথা বাদ দিচ্ছি। তার মধ্যে কিছু কিছু বড় পুকুর আছে যার পুকুরের পাড় যার মনে হয় ছোটোখাটো একটা ফরেস্ট। আচ্ছা। এবং সেই পুকুরের পাড়ে যে বড় গাছগুলো, তাকে আশ্রয় করে বহু রকমের লতা, সব লতারও নাম আমরা জানি না। এই জায়গাগুলো হচ্ছে এই যে আমাদের গোপাল ভট্টাচার্য, উনি যে কীটপতঙ্গের যে চর্চা করেছিলেন, এই জায়গাগুলো হচ্ছে পুকুরের ধারের পাড়ের যে জায়গাগুলো, সেইখানেও তাদের আশ্রয়স্থল। আবার পুকুরের পাড়ের ওই যে বড় গাছগুলো, যেখানে নানান ধরনের পাখি আছে, যাদের খাবার আবার প্রজাপতি, শুঁয়াপোকা বা কিছু পোকা। ফলে ওখানে একটা ছোটোখাটো একটা নিয়ন্ত্রিত বাস্তুতন্ত্র চলে আসছিল। কিন্তু সম্প্রতি এই যে পুকুর মাছ চাষ করার জন্য এই যে জমা নেওয়ার যে কালচার এসে গেছে, তার ফলে হচ্ছে কি যে বাড়ির যিনি মালিক, তার ইচ্ছে না থাকলেও যারা পুকুর জমা নেয় তারা এসে তাকে বোঝাচ্ছে যে আপনার এত বড় পুকুর, জঙ্গল হয়ে আছে, এটা আমরা পরিষ্কার করে দিচ্ছি, দিয়ে মাছ চাষ করছি, বছরে আপনাকে এত মূল্য দেব। আমি এটা একটা টুকরো অংশ বললাম যে এইভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর একটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে গ্রামে কিছু ডাঙা থাকতো, ঝোপঝাড় থাকতো প্রত্যেক গ্রামে। এক একটা গ্রামে অন্তত
আমি বলছি যে 1999 সালের হুগলি জেলার তেলিগ্রাম বলে একটা গ্রাম, যেখানে আমরা প্রথম জীববৈচিত্র্য করি, আরামবাগ থেকে 5 কিলোমিটার দূরে, সেই গ্রামে ঝোপঝাড় বা ডাঙা অনেকগুলি ছিল। এবং আমরা যখন জিজ্ঞেস করতাম যে এই ডাঙার মধ্যে কী, বলছে না না এই ডাঙার মধ্যে যাবে না, এখানে সাপ আছে। তো আমি বললাম যে এই ডাঙার মধ্যে কেউ যায় না? তখন বলছে হ্যাঁ যায়। কারা যায় না, গ্রামের ওঝারা যায়, মানে যারা ভেষজ সংগ্রহ করে। তার মানে ওই যে একটা ছোট্ট ঝোপ বা ছোট্ট একটা ঝাড়, যেখানে ভেষজ উদ্ভিদগুলো থেকে গেছে, গরুও সেখানে ঢোকে না, কেউ ঢোকে না, থেকে গেছে, ফলে স্বাভাবিকভাবেই তারা বেঁচে রয়েছে আর কি। এইরকম ধরনের যে ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ড অংশ, সেগুলো গ্রাম থেকে খুব দ্রুত চলে যাচ্ছে। তাছাড়া আর একটা হচ্ছে কি, যে গ্রামের একটা অবস্থাপন্ন বাড়ি, যাদের বাড়ির পুকুর টুকুর অনেক কিছু আছে, যাদের ছেলেমেয়েরা আগে উচ্চশিক্ষা নিত না বা নেওয়ার সুযোগ নেয়নি, তারা এখন সেগুলো নিচ্ছে। তারা যখন উচ্চশিক্ষা নিয়ে একটা ভালো চাকরি করে তারা ভারতবর্ষের বিভিন্ন শহরে যাচ্ছে, তারা যখন মাঝে মাঝে দেশের বাড়িতে আসে, তারা বলে এই জঙ্গলটাকে পরিষ্কার করো, এই জঙ্গলের মধ্যে বাস করা যায় না। ফলে আমাদের যে এই জঙ্গলও যে অনেক প্রাণী উদ্ভিদের রক্ষাকর্তা, সেটা সবাই ভুলে যায়, ভুলে গিয়ে সেগুলো পরিষ্কার করে ফেলে। যেটা আমরা শহরেও দেখতে পাই, যখন 5 কাঠা 10 কাঠা জমিতে একতলা বাড়ি ছিল, তখন যে পরিমাণ গাছ টাছ লাগাতেন বাড়ির মালিক, আজকে কিন্তু যদি একতলা বাড়ি বা দোতলা বাড়িও থাকে, তিনি কিন্তু সেইভাবে আর গাছপালা লাগাচ্ছেন না। আর যদি সেখানে বহুতল বাড়ি হয়ে যায়, তাহলে তো কোনো প্রশ্নই নেই। ফলে এই আমাদের আশেপাশের যে ক্ষুদ্র পরিসর, সেই পরিসরেও জীববৈচিত্র্য রক্ষা করাটা খুব কঠিন হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে আমাদের সেই বোধটা আসছে না যে এটা আমাদের রক্ষা করতে হবে আমাদের স্বার্থে। ফলে সেই জন্য এটা খুব জরুরি। আজকে এই গোপাল ভট্টাচার্যের দিবস পালন করছি, সেই সময় এটা খুব জরুরি যে এটা আমার মনে হয় যে এই চেষ্টাটা নাগরিকদের মধ্যে তো নিশ্চয়ই করতে হবে, কিন্তু ছাত্রছাত্রীদের মধ্যে খুব বেশি করতে হবে। এবং সেইটা করার প্রথম ধাপ হচ্ছে প্রকৃতি পাঠ। ঠিক। শ্রোতা বন্ধুরা, আমরা এই আলোচনা হয়তো আরও এগিয়ে নিয়ে যেতে পারতাম, কিন্তু সময়ের বাধা মেনে আমাদের শেষ করতে হচ্ছে আজকে। আমরা অধ্যাপক ভবানী শঙ্কর জোয়ারদারের সঙ্গে আলোচনার যে পরবর্তী পর্ব শোনাব পরে একদিন। আজ আমরা ইতি টানছি এখানে। ভালো থাকবেন, ভালো রাখবেন, নমস্কার। এর সঙ্গে শেষ হলো আজকের সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষা। সম্পাদনা মনোজ কর, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস, পরিবেশনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিজ্ঞান বিভাগ।